দেশ যখন অস্থির, দেশ যখন উত্তেজনার আগুনে তপ্ত হচ্ছে, নানা রকমের সমালোচনা হচ্ছে সরকারকে নিয়ে, সেনাবাহিনীকে নিয়ে, সেনাবাহিনী সরকার মুখোমুখি এমন আলোচনা হচ্ছে, সরকার আদতেও সবার সঙ্গে সমঝোতা করে টিকতে পারবে কিনা সেই আলোচনাও যখন হচ্ছে, সচিবালয় যখন উত্তপ্ত, এনবিআরের আমদানি রপ্তানি কার্যক্রম থেমে গেছে এনবিআরের কর্মবিরতির কারণে, সব মিলিয়ে 25 বিসিএস ক্যাডাররা তাদের কর্মবিরতি পালন করছে। এরকম অবস্থাতে দেশকে রেখে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস জাপান চলে যাচ্ছেন আজকে রাতে। কেন তার এই জাপান সফরটা এত গুরুত্বপূর্ণ দেশের এই ক্রান্তি লগ্নে, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন যাচ্ছেন তিনি? তার এই সফরটা কি বাংলাদেশের পরিস্থিতি কন্ট্রোল করার চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ? তার অনুপস্থিতিতে যে কয়দিনের সফর তিনি করবেন, সেই কয়দিনে দেশের অবস্থা, রাজনৈতিক অবস্থা এবং অন্যান্য যে অবস্থা চলছে সেগুলোর বিপদ যদি আরও বেশি ঘনীভূত হয়, তাহলে সমাধানটা কে দেবেন? তিনি কি অনলাইনে সব কাজ করবেন? সেই সকল প্রশ্নের উত্তর খুঁজব এই ভিডিওতে। কেন প্রধান উপদেষ্টা আজকে রাতে জাপান উড়াল দিচ্ছেন? প্রধান উপদেষ্টা আজকে 4 দিনের সফরে জাপান চলে যাচ্ছেন। সংবাদ মাধ্যম এই খবরটা নিশ্চিত করেছে, আপনারা শিরোনামটা দেখে নিতে পারেন। 4 দিনের সফরে রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা। জাপানে নিক্কই সম্মেলনে অংশ নিতে তিনি এই সফরে যাচ্ছেন। নিক্কই সম্মেলনটা তার কাছে কি এতই গুরুত্বপূর্ণ হয়ে গেল যে বর্তমানে দেশের যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতি মোকাবেলার চাইতে সেখানে অংশগ্রহণটা এত গুরুত্বপূর্ণ? এই ব্যাপারে জুলকারনাইন শাহের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টটা, যদিও ইংরেজিতে পোস্ট দিয়েছেন, সেই পোস্টটা যদি আপনারা পড়েন এবং বাংলায় তর্জমা করে তার মাঝে যা বোঝার চেষ্টা করেন, তাহলে সেটা ভয়ানক। পোস্টের স্ক্রিনশটটা আপনারা দেখে নিতে পারেন। জুলকারনাইন শাহের সেই পোস্ট রীতিমতো প্রফেসর ইউনূসের সমালোচনা করেছেন, গভর্নমেন্টের সমালোচনা করেছেন এবং সিদ্ধান্তহীনতার মধ্যে যে সরকার রয়েছে সেই প্রসঙ্গটা তিনি তুলে নিয়ে এসেছেন। গণমাধ্যমে খবর হওয়ার আগেই যদিও তিনি পোস্টটা দিয়েছিলেন। গণমাধ্যম কি বলছে? গণমাধ্যম বলছে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন যে জাপান যাচ্ছেন আজকে রাতেই প্রধান উপদেষ্টা। বলেছেন, সফরকালে বাংলাদেশ জাপানের মধ্যে 7টি চুক্তি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা। এর মধ্যে সরকারির পাশাপাশি বেসরকারি পর্যায়ের চুক্তিও রয়েছে। তার মানে বেসরকারি চুক্তি, এবং শোনা যাচ্ছে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে একটা আলোচনা জাপানের সাথে হবে। সম্প্রতি আপনারা নিশ্চয়ই জানেন যে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে প্রফেসর ইউনূসের গ্রামীণ ব্যাংক সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়েছে। সেটা নিয়েও চতুর্দিকে বিতর্ক তৈরি হচ্ছে যে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের দুতিয়ালি করতে প্রধান উপদেষ্টার পদ ব্যবহার করে তিনি জাপানে কোনো মিটিং করবেন কিনা, এই আলোচনাও চতুর্দিকে চলছে। এই রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়েছে এই সফরকে শুধুমাত্র সম্মেলনে অংশগ্রহণের মধ্যে সীমাবদ্ধ না রেখে দ্বিপাক্ষিক সম্পর্কের দিক থেকে গুরুত্বপূর্ণ মনে করছেন সচিব। সফরে বাংলাদেশ জাপানের কাছ থেকে সহজ শর্তে স্বল্প সুদে ঋণ সহায়তা চাইবে, এমনটাও জানানো হয়েছে। মূলত নিক্কই সম্মেলনে উপস্থিত হওয়ার জন্যই প্রধান উপদেষ্টা যাচ্ছেন। বাকি যে কথাগুলো যে জাপান সরকারের সঙ্গে বিভিন্ন ধরনের মিটিং হবে, এগুলো আসলে ফর্মালিটি। এগুলো গত কিছুদিনে অনেক দেখা গেছে এবং জুলকারনাইন শাহের যেটা বলেছেন যে গত 9.5 মাসে প্রফেসর ইউনূস যে পরিমাণ বিদেশ সফর করেছেন, এর চাইতে রাষ্ট্রপ্রধান হিসেবে বেশি বিদেশ সফর করেছেন শুধুমাত্র পৃথিবীতে একজনই, তিনি হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাছাড়া কেউ এর চাইতে বেশি বিদেশ সফর করেননি। কিন্তু বিদেশ সফর থেকে, প্রধান উপদেষ্টার বিদেশ সফর থেকে বাংলাদেশের অর্জন প্রায় শূন্যের কোটায়। বিনিয়োগ তো আসেইনি, বরং গত 9 মাসে বিনিয়োগ কমেছে, শোনা যাচ্ছে 72%-এরও বেশি। ব্যবসা প্রতিষ্ঠানে অস্থিরতা চলছে।
সচিবালয়ে যখন চরম অচলাবস্থা চলছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার ব্যাপারগুলো যখন এখনও ঝুলে আছে, সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক উন্নয়ন হবে কি হবে না এরকম আলোচনা যে রীতিমতো আগুনে ঘি ঢালার মতো আলোচনা তৈরি হচ্ছে সমাজে, তখন প্রধান উপদেষ্টা কেন একেবারে অভিভাবকহীন করে দেশ এবং সরকারকে অভিভাবকহীন করে জাপান সফরে এবং নিক্কই সম্মেলনে তার উপস্থিতিটাকে এত বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন, সেটার সমালোচনা হচ্ছে। আসলে সেখানে কি হবে? আর এই যে 4 দিনের সফর তিনি করবেন, শোনা যাচ্ছে জাপান সফরের পরে তার আরও সফর রয়েছে কাছাকাছি সময়ে। এই যে সফরগুলো, এই সফরগুলো থেকে আদতে কোনো অর্জন হচ্ছে না বলেও সমালোচনা রয়েছে। কিন্তু জাপান সফরে যে 4 দিন থাকবেন, সেই 4 দিন যাওয়া আসা মিলে যদি 6 দিন হয়, তাহলে এই 5-6 দিন দেশ যে অনিশ্চয়তার মধ্যে থাকবে, সেই অনিশ্চয়তার মধ্যে দেশে যদি আরও খারাপ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। কারণ বিএনপির সঙ্গে সমঝোতা হয়নি, ঢাকা দক্ষিণের মেয়র ইস্যু ঝুলে আছে, সচিবালয়ে রীতিমতো দাবানলের মতো আন্দোলন চলছে, আর্মিকে এখনও সমঝোতায় আনা যায়নি। এরকম পরিস্থিতিতে আমার মনে হয় যে তার এই দেশ ত্যাগটা একটু রিস্কি হয়ে যায়। আবার অনেকে আগ বাড়িয়ে এই কথাও আলোচনা করার চেষ্টা করছেন যে প্রফেসর ইউনূস পরিস্থিতি খারাপ দেখে হয়তো দেশের বাইরে আপাতত সফরে যাচ্ছেন, যে পরিস্থিতি যদি আরও খারাপ হয় তাহলে তিনি দেশের বাইরে থেকেই পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেবেন। সেরকম সম্ভাবনাও কি থাকতে পারে? আমার মনে হয় যে সেরকম সম্ভাবনা থাকার প্রশ্ন আসে না। কারণ প্রফেসর ইউনূসের মতো একজন পৃথিবী বরেণ্য মানুষ দেশের বাইরে যেয়ে লুকিয়ে লুকিয়ে দায়িত্ব ছেড়ে দেবেন কিংবা বলবেন যে তোমরা তোমাদের মতো করে চালাও, আমি আর এগুলো দেখতে পারবো না, এরকম কোনো সম্ভাবনা নিশ্চয়ই তিনি ঘটাবেন না। সেরকমটা জাতি প্রত্যাশাও করে না। কিন্তু প্রশ্ন উঠেছে জাপান সফরে এই মুহূর্তে দেশের অত্যন্ত ক্রান্তি লগ্নে তিনি কেন যাচ্ছেন, কেন যেতে হচ্ছে, পেছনের কারণটা কি? দর্শক, আপনার কি মনে হয় কেন তিনি যাচ্ছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।